আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের স্টাডি প্ল্যান বাংলা সাহিত্য থেকে পড়ব উপাধি ছদ্মনাম, নাটক, গল্প, ভাষা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থগুলো এই টাইপের যে পড়াগুলো আছে। বাংলাদেশ থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করব, যতটুকু পড়তে পারি। গণিত থেকে সরল ও যৌগিক মুনাফা শুরু করব। আন্তর্জাতিক থেকে সম্পূর্ণ অংশে আজকে ৩ নাম্বার দিন পড়ব। আজকে দেখি কতটুকু শেষ করতে পারি। তো এগুলোই আজকের স্টাডি প্ল্যান। তো চলুন শুরু করি। এখন প্রথমেই বাংলা সাহিত্যটা একটু পড়ব। বাংলা সাহিত্য থেকে আজকে পড়লাম বাংলা নাটক। মূলত এখান থেকেই পড়াটা শুরু করছি। গুরুত্বপূর্ণ যেই নাটকগুলা, এগুলা অবশ্যই একটু ভালো করে দেখছি। তার সাথে প্রিভিয়াস প্রশ্নগুলা একটু ভালো করে দেখি। কারণ প্রিভিয়াস থেকে হুবহু যেহেতু কিছু, কিছু জিনিস কমন আসে যায়। তারপরে বাংলা প্রবন্ধ। এখানে প্রবন্ধের মধ্যে রম্য রচনা, ভ্রমণ কাহিনী এগুলো একটু দেখার চেষ্টা করছি যেগুলো গুরুত্বপূর্ণ। সাথে প্রিভিয়াস প্রশ্নগুলা। তারপরে এখানে কিছু প্রবন্ধ এবং প্রাবন্ধিকের নাম দেওয়া আছে। তারপরে মহাকাব্য কিছু এখানে অল্প একটা লিস্ট দেওয়া আছে, যেটা একটু ভালো করে দেখছি। তারপরে গীতি কবিতা, আধুনিক কবিতা, এখানে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে পড়ছি। কাব্যগ্রন্থ, এখানে কাব্যগ্রন্থের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেখছি। আর হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো মোটামুটি ভালো করে দেখার চেষ্টা করছি। তারপরে আধুনিক কবিতা বা ছড়া, এখান থেকে গুরুত্বপূর্ণগুলো দাগ দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ছি। ওগুলা থেকেই প্রিভিয়াস প্রশ্নগুলো মোটামুটি আসছিল। তারপর সাহিত্যিকদের উপাধি ছদ্মনাম, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক বিসিএস এর জন্য। এখানে অনেকগুলো ছদ্মনাম আছে, প্লাস অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে। যদি এতটুকু পড়া যায় তাহলে ইনশাআল্লাহ এতটুকুই এনাফ উপাধি ছদ্মনামের জন্য। ভাষা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গ্রন্থগুলো আছে, এই জিনিসগুলো মোটামুটি পড়া ছিল, এখনও মোটামুটি মনে আছে। তো জিনিসগুলো যেহেতু ভালোই মনে আছে, তারপরেও ২-৩ বার করে পড়ছি এই লিস্টগুলা। তবে লিস্টগুলা এখানে একটু বেশি করে পড়ছি, তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ছি। কারণ লিস্টগুলা মনে থাকলে প্রিভিয়াস প্রশ্নগুলা আসলে হয়ে যায় ৯০-৯৫%। বাকি যতটুকু থাকে ওইগুলো একবার রিডিং দিলেই এমসিকিউগুলা ফুলফিল হয়ে যায়। তো আজকে এ বাংলা সাহিত্যের দিকপালের আগে পর্যন্ত পড়া হলো। এখন পর্যন্ত প্রাচীন যুগ, মধ্যযুগ, উপাধি ছদ্মনাম, তারপরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, এই টাইপের যে পড়াগুলো ছিল ছোট বড়, এগুলো মিলে প্রায় ৮ থেকে ১০ নাম্বারের প্রিপারেশন অলরেডি হয়ে গেছে। এখন বাংলা সাহিত্যের যে কবি সাহিত্যিকগুলো আছে, এইগুলা খুব দ্রুত শেষ করে নেব। বাংলাদেশ থেকে পড়তেছি বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এখানে ২ টা ভাগে ভাগ করা আছে। একটা প্রাচীনকাল থেকে পাকিস্তান আমল পর্যন্ত, আরেকটা পার্ট হচ্ছে পাকিস্তান আমল থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত। তো এই ২ টা পার্ট যদি কমপ্লিট করা যায় তাহলে ৮ থেকে ১০ এর একটা প্রিপারেশন হয়ে যায়। যেহেতু পাকিস্তান আমল পর্যন্ত প্রাচীন যুগের ঘটনা প্রবাহগুলা কিছুদিন ধরে পড়লাম। এখন মুক্তিযুদ্ধ পর্যন্ত পুরোটা অধ্যায়টা শেষ করে নেব। শেষ করে তারপরে পুরা অধ্যায়টা একটা রিভিশন দেব। মূলত এই অধ্যায়টা অনেক বড়। পুরা বইয়ের বলা যায় যে অর্ধেক পড়াশোনা এখানেই। তো আজকে পাকিস্তান আমল থেকে শুরু করছি, ভাষা আন্দোলন। এই বিষয়গুলো মোটামুটি পড়া আছে ভালোই। তারপরও এই জিনিসগুলো আবার একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করছি। কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা আন্দোলন ভিত্তিক গান, এই জিনিসগুলা। তারপরে ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, যেটা যুক্ত ফ্রন্ট। তো এই নির্বাচনটা এখান থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসছিল। ৪৬তম বিসিএসেও একটা প্রশ্ন আসছিল। তাছাড়া অন্যান্য বিসিএসে প্রশ্ন আসে যুক্ত ফ্রন্ট থেকে। এটাও একটু ভালো করে দেখার চেষ্টা করছি। পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, কোয়ালিশন সরকার, কাকমারি সম্মেলন, এগুলা থেকে খুব কম প্রশ্ন আসছিল। জাস্ট এগুলো একটু রিডিং দিছি। আর প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করছি। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকটা সেটা হচ্ছে ৬ দফা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান। এই ২ টা টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে। এইজন্য এই ২ টা টপিক মোটামুটি ভালো করে দেখার চেষ্টা করছি। তারপরে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। আজকে এই পর্যন্ত পড়াটা পড়ছি, বাংলাদেশী বিষয়াবলী। এদিকে আরও ২ দিন হয়তোবা লাগবে এই পড়াটা শেষ করতে। তো বাংলাদেশ আজকে এ পর্যন্তই। আজকে আন্তর্জাতিক শুরু করছি ওআইসির পর থেকে। মূলত গতকালকে ওআইসি পর্যন্ত পড়া হয়েছিল। ওআইসির পরে প্রথমেই বলা হচ্ছে সার্ক। সার্ক থেকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বর্তমান প্রেক্ষাপটে সার্কের একটু গুরুত্ব বাড়তে পারে। তো সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এজন্য এগুলো একটু ভালো করে দেখছি। তারপরে সার্ক এবং আসিয়ান ২ টা জিনিসই গুরুত্বপূর্ণ। সাথে এদের প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এইগুলো একটু মোটামুটি ভালো করে দেখছি।
তারপরে ইউরোপীয় ইউনিয়ন, এটা সবসময় গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন থেকে এখানে ছোট, ছোট কিছু জিনিস আছে যে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইউরোপীয় কাউন্সিলের সদর দপ্তর, ইউরোপীয় ন্যায়পালের সদর দপ্তর, মানে এই টাইপের প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশসমূহ মনে রাখা দরকার, কারণ দেশ থেকেও প্রশ্ন আসতে পারে। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো যদি দেখি তাহলে ওই টাইপেরই প্রশ্নগুলো কিন্তু করছিল। অর্থনৈতিক ও বাণিজ্যিক সংগঠন, এখানে কিছু অর্থনৈতিক সংগঠন দাগ দেওয়াই আছে অলরেডি। আগের বার যখন পড়ছিলাম তখন এখানে জিনিসগুলো দাগ দিয়ে রাখছিলাম যে কোন বিষয়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বললাম হচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে রোটারি ইন্টারন্যাশনাল, এই টাইপের প্রশ্নগুলো, রেড ক্রস, এই ৩টা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ৪১তম বিসিএস এবং ৪৩তম বিসিএসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন আসছিল। শান্তিতে নোবেলপ্রাপ্ত সংগঠন, এগুলো একটু দেখা যেতে পারে যে কোন কোন সংগঠনগুলো কত সালে নোবেল পুরস্কার পাইছে। তারপরে বিভিন্ন সংস্থার সদর দপ্তর, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো জিনিস মনে রাখা লাগবে। সদর দপ্তর এমনিতেই মনে থাকে কম, এখানে যেভাবে দেওয়া আছে যদি অল্প অল্প করে প্রতিদিন পড়া যায় আর লিখে লিখে যদি পড়া যায় তাহলে সদর দপ্তরগুলা বেশি দিন সময় লাগবে না এখানকার সবগুলো সদর দপ্তর মুখস্থ করতে। তাছাড়া অনলাইনে অনেক ছন্দেও কিন্তু এগুলা মুখস্থ করার টেকনিক পাওয়া যায় ইউটিউবে, তো ওইগুলোও দেখা যেতে পারে। তো সদর দপ্তর থেকে কীরকম প্রশ্ন আসে, প্রথম 7টা প্রশ্ন সবগুলোই রিসেন্ট টাইমের, 35তম 36তম থেকে শুরু করে 42তম বিসিএস পর্যন্ত 40তম। তো প্রায় সংগঠন থেকে প্রশ্ন আসে, এই জন্য এটাকে কোনো স্কিপ করার কোনো ওয়ে নেই, যদিও কঠিন। তো তারপরেও প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিব, যদিও সবগুলো জিনিসে মুখস্থ করা সম্ভব না হয় তাহলে সংস্থাগুলো অন্তত প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে এগুলো সব মুখস্থ করে নেব, তাহলেই একটা মোটামুটি লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। আজকে জাতিসংঘের থেকে শুরু করে আন্তর্জাতিক যত সংগঠন সবগুলো পড়া হলো। 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে পড়া হলো, এরপরে 2য় অধ্যায়টা শুরু করব আগামীকালকে। আজকে আবার নতুন করে সরল ও যৌগিক মুনাফা শুরু করছি। গতকালকে সরল ও যৌগিক মুনাফা মানে ম্যাথ করা হয়নি, তো টাইপ 4 এর আগে পর্যন্ত করা হয়েছিল তার আগে। তো আজকে 4 থেকে শুরু করছি নতুন করে। আজকে তেমন একটা বেশি ম্যাথ করা হয়নি, যেহেতু আজকে থিওরিটিক্যাল পড়াগুলো একটু বেশি পড়ছিলাম বাংলাদেশ এবং বাংলা সাহিত্য থেকে, এই জন্য এইখানে মাত্র আজকে 3টা টাইপ করছি 4, 5, 6। তো এখন কিন্তু গণিতগুলো তেমন একটা বেশি কঠিন মনে হয় না, প্রথমবারই যত কঠিন লাগে, একবার ভালো মতো শেষ করতে পারলে পরে কিন্তু গণিত নিয়ে তেমন একটা টেনশন থাকে না। ওই প্রথমবারই খুব বেশি কঠিন লাগে, তারপরে সব কিছু ইজি হয়ে যায়। ম্যাথ জিনিসটা এমনই, যত বেশি প্র্যাকটিস করা যায় তত ইজি হয়ে যায়। তো আজকে 6 পর্যন্ত করছি, আরও কিছুটা বাকি থাকলো, এটা আগামীকালকে শেষ করব। যেহেতু ম্যাথগুলো করতেছি একটু ভালো করে করি। তো আজকে এ পর্যন্তই। আজকের স্টাডি প্ল্যান থেকে মোটামুটি সব কিছু পড়া হয়েছে, তবে একটু কম পড়া হয়েছে গণিতটা। গণিতটা আগামীকালকে একটু বেশি করে করার চেষ্টা করব, যেহেতু বাংলা সাহিত্য এবং বাংলাদেশ এই জায়গাগুলোতে একটু সময় বেশি লাগতেছে পড়তে, সাথে আবার ইন্টারন্যাশনালটা আছে, এই জন্য গণিতটা একটু কম সময় হচ্ছে করার। তো তারপর চেষ্টা করব গণিতটা 2 থেকে 3 দিনের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার শেষ করার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।